আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সংস্কার নাকি সমরাস্ত্র, ইউনূস সরকারের শেষ বেলায় কোন পথে বাংলাদেশ, উদ্বেগে ভারত। দর্শক, আজ আমরা বাংলাদেশের মানুষ এক কঠিন ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এই ক্রান্তিকাল, এই সংকটকালের কথা যদি আমরা বলি, তখন অনেকে হয়তো বলেন যে শুধু নেগেটিভ কথা বলি, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে পজিটিভ কথা বলবার বা কোনো রূপকথার গল্প শোনাবার মতো গল্প এই মুহূর্তে নেই। যা আছে শুধুই নেতিবাচক। আর রূপকথার গল্পও অনেকে বলেন। আপনি যদি রূপকথার গল্প শুনতে চান, শুনবার জন্য বিভিন্ন স্থান আছে, সেখানে আপনি শুনতে পারেন। কিন্তু আমার কাছে আপনি যদি বাস্তবতার কথা শুনতে চান, তাহলে আসুন আপনি আমরা আলাপ করি। 5ই আগস্টের পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদের প্রধান অঙ্গীকার ছিল 3টি: জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু আজকে আপনি যদি একদম শেষ সময়, এই সরকারের 1.5 বছর প্রায় হতে চলল, শেষ সময় এসে যদি দেখেন যে নির্বাচনের ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যে আমি বললাম যে রূপকথার গল্প যদি আপনি শুনতে পারেন, নির্বাচনটা হয়েই যাচ্ছে। যখন নির্বাচন আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, ঠিক তখন জনমনে প্রশ্ন উঠছে যে সংস্কার কি তবে পেছনের সারিতে চলে গেল? হঠাৎ কেন মেয়াদের শেষ লগ্নে এসে বাংলাদেশের আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধ বিমানের গুঞ্জন, আর সাগরে নামছে নতুন সাবমেরিনের আলোচনা? আমরা এই ভিডিওতে একটু বুঝতে চাই, আমরা মিলিয়েই বুঝতে চাই যে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সময়ে সমরাস্ত্র কেনাকাটার হিড়িক এবং এর পেছনে ভূ রাজনীতি নিয়ে কি ঘটছে। আপনারা শুনলে অবাক হবেন যে সরকার বিদায় নিতে যাচ্ছে, তাদের প্রতিরক্ষা কেনাকাটার তালিকায় কি নেই। আকাশপথে চীন থেকে J-10C এবং পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান, সেই সাথে ইউরোপের ইউরোফাইটার টাইফুন হেলিকপ্টার, আমেরিকা থেকে ব্ল্যাক হক ও তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবার পরিকল্পনা হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন এবং চীনের সহায়তায় দেশে ড্রোন তৈরির কারখানা। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একে চলমান প্রক্রিয়া বলে দাবি করেছেন গতকালকে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদী এই আর্থিক ও সামরিক বোঝা কেন একটি অন্তর্বর্তী সরকার বহন করছে? যেখানে সামনেই নতুন নির্বাচিত সরকার আসার কথা, সেখানে এই তড়িঘড়ি সিদ্ধান্ত কার স্বার্থে? আবারও বলছি যে সামনেই নির্বাচিত সরকার আসার কথা, আসবে কিনা এটি 12 ফেব্রুয়ারির পরে বোঝা যাবে। এই সমরাস্ত্র প্রতিযোগিতার জল শুধু ঘরের ভেতরেই সীমাবদ্ধ নেই, গড়িয়েছে সীমান্ত ছাড়িয়েও। দেশের সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে এই বিশাল ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে? যদি পরবর্তী নির্বাচিত সরকার এই চুক্তির দায়ভার নিতে অস্বীকার করে, তবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? এটি কি কোনো বিশেষ শক্তির স্বার্থ রক্ষার চেষ্টা? আমাদের প্রতিবেশী দেশ ভারত এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন। দিল্লির উদ্বেগ কোনো নির্দিষ্ট অস্ত্র নিয়ে নয়, কিংবা বাংলাদেশের শক্তি সামর্থ্য নিয়েও নয়, তাদের চিন্তা ভিন্ন জায়গায়। বাংলাদেশের সামরিক নীতিতে যেভাবে চীন এবং বিশেষ করে পাকিস্তানের প্রত্যাবর্তন ঘটছে, তা ভারতের প্রতিবেশী প্রথম বা নেইবারহুড ফার্স্ট নীতির জন্য বড় চ্যালেঞ্জ। সাউথ ব্লক মনে করছে সমরাস্ত্রের ওসিলায় ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কি বাংলাদেশের সামরিক পরিকাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। লক্ষণীয় বিষয়, আমি শুরুতেই যেটি বললাম যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেন, তিনি বলেছিলেন রাষ্ট্রের আমূল পরিবর্তন আনবেন। কিন্তু আজ এই বিদায় বেলায় দেখা যাচ্ছে সেই অগ্রাধিকারগুলো যেন আবছা হয়ে আসছে। জুলাই গণহত্যার বিচার কি গতি হারিয়েছে? অর্থনৈতিক সংকট মোকাবেলায় যে সংস্কার দরকার ছিল, তাকে যুদ্ধের সাজ সরঞ্জাম কেনায় আড়ালে পড়ে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন যখন কড়া নাড়ছে, তখন জনগণের চাওয়া ছিল একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর, কোনো সামরিক চুক্তির জটিল জাল নয়। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমরাস্ত্র প্রয়োজন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই কেনাকাটা যখন স্বচ্ছতার অভাব আর রহস্যের চাদরে ঢাকা পড়ে যায়, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইউনূস সরকারের এই পদক্ষেপ কি বাংলাদেশকে এক নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের ময়দান বানিয়ে দিচ্ছে, নাকি এ কি কেবলই নিরাপত্তার প্রয়োজনে নেওয়া পদক্ষেপ, নাকি
এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন তাদের আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠার একটা বড় ময়দান তৈরি হচ্ছে। সেটা হতে পারে সামরিক, বেসামরিক, বিভিন্ন ক্ষেত্রে, এমনকি উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে যারা কেনাকাটার সঙ্গে যুক্ত আছেন তাদের অর্থনৈতিক লাভালাভের একটা প্রেক্ষাপট বা ময়দান হচ্ছে কিনা। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর হয়তো অনেক ধোঁয়াশা কেটে যাবে, তবে আজকের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও কূটনীতিতে এক গভীর ক্ষত বা নতুন মোড় তৈরি করতে পারে। আমরা চাই একটি শক্তিশালী বাংলাদেশ, কিন্তু সেটি যেন কোনো বিশেষ শক্তির খেলার গুটি না হয়ে ওঠে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।